স্টুপিড মহিলা, তোমার কি জন্মই হয়েছে আমার মুডের 12টা বাজানোর জন্য? গেট আউট অফ মাই সাইট। বলেই নিজেই দুপদাপ পায়ে অন্ধকারের দিকে চলে গেল। হৃদি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগে গাল ফুলিয়ে ভেংচি কেটে বিড়বিড় করে উঠল। লুচ্চা লোক, শুধু ধান্দাবাজি। ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেছে 3টি দীর্ঘ মাস, কিন্তু সময়ের এই স্রোত কারোর জীবনেই কোনো শান্তি বা পরিবর্তন নিয়ে আসেনি। বরং ফারিস, রিভা এবং সৌহার্দ্য হৃদির সম্পর্কের দূরত্বটা বেড়েছে কয়েক গুণ। যেন দীর্ঘদিনের জমানো ক্ষোভ আর অভিমান পাহাড় সম দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। সেদিন সকালে ঘুম থেকে উঠে হৃদি সোজা গিয়ে দাঁড়ালো শারহান চৌধুরী আর শাহিদা চৌধুরীর সামনে। স্থির শান্ত গলায় সে জানিয়ে দিল সে সৌহার্দ্যের সাথে থাকতে চায় না, বিচ্ছেদ চায়। কথাটা শোনার পর পুরো ঘর যেন জমে বরফ হয়ে গেল। শারহান চৌধুরী আর শাহিদা চৌধুরী স্তব্ধ হয়ে হৃদির দিকে তাকিয়ে রইলেন। এমনটা তারা কল্পনাও করেননি। এর আগে কত ঝড় বয়ে গেছে তাদের জীবনে, তখন তো হৃদি কখনো এমন কথা বলেনি। বরং শারহান চৌধুরী যখন একসময় নিজ থেকে বিচ্ছেদের প্রসঙ্গ তুলেছিলেন, হৃদি তখন সায় দেয়নি। অথচ আজ যখন সৌহার্দ্য কিছুটা হলেও নিজের আচরণে সংযত হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই হৃদির এই হঠাৎ সিদ্ধান্তে তারা কেউই কোনো কুলকিনারা খুঁজে পেল না। রায়দা শেখ অনেক সাধ্য সাধনা করলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু হৃদির একটাই কথা, সে সৌহার্দ্যের সাথে কিছুতেই থাকবে না, ডিভোর্স দেবে। শারহান চৌধুরী এক প্রকার অসহায় হয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হোক, তারপর দেখবে বলল। কিন্তু হৃদির কণ্ঠ ছিল অটল ও পাথরের মতো কঠোর। সে কিছুতে সৌহার্দ্যের সাথে থাকবে না। এদিকে সকাল থেকে রিভার কান্না আর চিৎকারে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। তারও একই জেদ, এই বাড়িতে সে আর থাকবে না। পরিস্থিতির চাপে রায়দা শেখ অনেকটা বিরক্ত হয়েই দুই মেয়েকে নিয়ে চট্টগ্রামের নিজের শ্বশুরবাড়িতে ফিরে গেলেন। কিন্তু সেখানে যাওয়ার পরও হৃদির মন গলল না। তাকে কোনোভাবেই শান্ত করতে না পেরে শেষমেশ অনেক কাঠখড় পুড়িয়ে ঢাকা থেকে চট্টগ্রামে হৃদির ট্রান্সফার করিয়ে নেওয়া হলো। ভাগ্য ভালো যে একটা পদ খালি ছিল। ফ্ল্যাশব্যাক, সৌহার্দ্য রাগে গজগজ করতে করতে চলে যাওয়ার পর হৃদি হঠাৎ করেই খিলখিল করে হেসে উঠল, যেন বুকের ভেতর জমানো সব মেঘ সরে গিয়ে এক মুঠো রোদ এসে পড়েছে। সৌহার্দ্যের রাগী মুখভঙ্গি নকল করে সে নিজেকেই বলল। স্টুপিড মহিলা। তারপর মুখটা বাঁকিয়ে ঘরের দিকে পা বাড়ালো, কিন্তু অদ্ভুত এক অনুভূতি, বুকের ভেতরটা কেন জানি শান্ত হয়ে আসছে। অকারণে গালে রক্তিম আভা ছড়িয়ে পড়ছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে ঠিক কয়েক মিনিট আগের সেই মুহূর্তগুলো। সৌহার্দ্যের ওই উত্তপ্ত স্পর্শ আর নিবিড় চাহনি, সব মিলিয়ে হৃদির মুখটা যেন টমেটোর মতো লাল হয়ে উঠল। লজ্জায় নিজের দুই হাতে মুখ ঢেকে সে কখন যে ঘুমের দেশে হারিয়ে গেল নিজেও জানে না। সকাল প্রায় 9টা। বিয়ের বাড়ির এলাহি কাণ্ড কারখানা আর হইচইয়ের শব্দে হৃদির ঘুম ভাঙল। প্রতিদিনের অভ্যেস বশত বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিন অন করতেই তার হাত যেন অবশ হয়ে এলো। যা দেখলো তাতে হৃদি মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেল। বুকটা ধক করে উঠল, দম যেন বন্ধ হয়ে আসছে। সে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। বিছানায় হৃদি স্তব্ধ হয়ে বসে রইল, শরীরটা কাঁপছে। একরাশ ঘৃণা আর তীব্র অভিমানে সে মোবাইলটা থেকে চোখ সরিয়ে নিল। চোখের পানি মুছে কোনো মতে টলমল পায়ে উঠে সে শারহান চৌধুরীর ঘরের দিকে পা বাড়ালো। দরজায় আলতো টোকা দিতেই শারহান চৌধুরী দরজা খুললেন। হৃদির ফ্যাকাশিয়ার বিধ্বস্ত মুখ দেখে তিনি চিন্তিত হয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এতে সকালে মাউনি, কেন সমস্যা হয়েছে? হৃদি শ্বশুরের চোখের দিকে তাকাতেই তার কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে এলো। সে মিনমিনে গলায় বলল, আব্বু, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। হৃদির বিধ্বস্ত চেহারা দেখে শারহান চৌধুরীর ভ্রু কুঁচকে গেল। তিনি চিন্তিত মুখে মেয়েকে ভেতরে নিয়ে বসালেন। ঠিক সেই মুহূর্তে নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসে রায়দা শেখ হৃদির অবস্থা দেখে থমকে দাঁড়ালেন। তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে? আমার মেয়ের মুখটা এত মলিন কেন? কি হয়েছে বলো তো খালামণিকে। হৃদি ওনাদের চোখের দিকে সরাসরি তাকাতে পারছিল না। কোনো মতে আমতা আমতা করে কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, আমি ওনার সাথে আর থাকতে চাই না, প্লিজ, আমার ডিভোর্স চাই। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুম থেকে বেরিয়ে
শাহিদা চৌধুরী দরজার কাছেই থমকে দাঁড়িয়ে গেলেন। হৃদির মুখে এই আকস্মিক বিচ্ছেদের কথা শুনে তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। শাহিদা চৌধুরী প্রায় দৌড়ে এসে হৃদির পাশে বসলো। হৃদির ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা দুশ্চিন্তায় মোচড় দিয়ে উঠল। কাঁপা কাঁপা গলায় তিনি জিজ্ঞেস করলেন, দিদি কি বলছিস এসব মা? তোর মাথা ঠিক আছে তো? কি হয়েছে আম্মুকে খুলে বল তো। ওনার কণ্ঠের সেই মমতাটুকু সহ্য করতে পারল না হৃদি। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আর পরক্ষণেই কান্নায় ভেঙে পড়ল সে। হেঁচকি তুলে শাড়ির আঁচলে চোখ মুছে অস্ফুট স্বরে বলল, প্লিজ আব্বু, আমি আর ওনার সাথে থাকতে চাই না। ঘরের বাতাস যেন এক নিমেষে ভারী হয়ে গেল। রায়দা শেখ আর শাহিদা চৌধুরী স্তব্ধ হয়ে হৃদির দিকে তাকিয়ে রইলেন। শারহান চৌধুরী নির্বাক দৃষ্টিতে হৃদির অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তুমি শিওর তোমা নিজের আবেগের বসে ভুল সিদ্ধান্ত নিচ্ছ না তো? হৃদি কোনো উত্তর দিল না। তার নীরবতাই জানিয়ে দিল তার সিদ্ধান্তে সে অটল। সৌহার্দ্যের সাথে কোনো অবস্থাতেই সে আর সংসার করবে না। শারহান চৌধুরী আর কোনো কথা বাড়ালেন না, কঠিন স্বরে বললেন, ঠিক আছে, বিয়েটা শেষ হোক, আমি উকিলের সাথে কথা বলছি। হৃদি শুধু মাথা নেড়ে সায় দিল, কিন্তু তার চোখে মুখে ঘৃণা। সে সৌহার্দ্যের ছায়াটুকুও আর সহ্য করতে পারছে না। রায়দা শেখ হৃদিকে সান্ত্বনা দিয়ে নিজের রুমে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো রিভা। রায়দা বিরক্তিতে কপাল কুঁচকে মেয়ের দিকে তাকালেন। তোর আবার কি হলো রিভা? রিভা নাক টেনে ফোপাতে ফোপাতে বলল, আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব আম্মু। এক মুহূর্তও এই বাড়িতে থাকবো না। আমি এই শহরেই থাকবো না। রায়দা শেখ যেন পাথরের মূর্তির মতো জমে গেলেন। একই সাথে দুই মেয়ের এমন হঠকারী সিদ্ধান্তে তিনি দিশেহারা। দুজনকে শান্ত করার শত চেষ্টা করেও যখন রিভার জেদ ভাঙল না, তখন রায়দা চৌধুরী হার মানলেন। ক্লান্ত কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, যদি থাকতে না চাস তবে জামা কাপড় গুছিয়ে নে, বিকেলে আমরা চট্টগ্রাম চলে যাব। আমি ভাইজানের সাথে কথা বলে আসছি। সকাল পেরিয়ে তখন ভর দুপুর। সৌহার্দ্য রাতে হাসপাতালে চলে গিয়েছিল এমার্জেন্সি ডাক আসায়। সবে মাত্র খন্দকার বাড়ি ফিরল। বউটাকে এদিক সেদিক খুঁজছে, অথচ কোথাও সেই স্টুপিড মেয়েটার দেখা নেই। এক প্রকার বিরক্ত হয়েই সে হৃদির রুমে গেল। ঢুকতেই দেখলো তার বউ কোলবালিশ জড়িয়ে ধরে কাঁধ হয়ে শুয়ে আছে। সৌহার্দ্য সেই দৃশ্যের দিকে তাকিয়ে নাকমুখ কুঁচকে বিড়বিড় করে বলল, স্টুপিডটাকে এখনো নিজের বুকে নিয়ে ঘুমাতে পারলাম না, আরেক স্টুপিড কোলবালিশ এসে ভাগ বসালো। বলেই সে হৃদির দিকে এগিয়ে গিয়ে পাশে বসলো। ঝুঁকে যেই না তার হাতটা ধরতে যাবে, অমনি হৃদি ঝাড়া দিয়ে হাত সরিয়ে উঠে বসলো। হৃদির সারা শরীর রাগে যেন চলে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে আছে। সৌহার্দ্যের দিকে তাকিয়ে সে গর্জে উঠে বলল, ছবি নামায় দূরে সরুন। সৌহার্দ্য হৃদির কথাকে পাত্তা না দিয়ে একটু এগিয়ে গিয়ে ভ্রুকুচকে বলল, হোয়াট হ্যাপেন? রেগে আছো কেন? বলেই সে আবার হৃদিকে কাছে টেনে নিতে গেল। হৃদি তখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সৌহার্দ্যের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠল, ডোন্ট টাচ মি। একদম ছবি নামায়, চরিত্রহীন পুরুষ। সৌহার্দ্যের চোখ মুখ রাগে রক্তবর্ণ হয়ে গেল। সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে সামনের টেবিলটাতে লাথি মারল। বিকট শব্দে কেঁপে উঠল ঘরটা। সে গর্জে উঠে বলল, কি মনে করিস তুই নিজেকে? তোকে স্পর্শ না করলে সৌহার্দ্য চৌধুরীর বাল ছিঁড়া যাবে? একটা কিস করতে চেয়েছি বলে চরিত্রহীন হয়ে গেলাম। স্টুপিড মহিলা, লাগবে না আমার তোকে। বলেই সে রাগে হনহন করে বেরিয়ে গেল। হৃদি শুধু সেই দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন কান্নার চেয়েও বড় এক তীব্র ঘৃণা। সেদিন রুম থেকে বের হয়ে সৌহার্দ্য সোজা খন্দকার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এরপর কেটে গেছে 3 দীর্ঘ মাস। সৌহার্দ্য সেদিন কোনো একটা জরুরি প্রয়োজনে লন্ডনে গিয়েছিল। যদিও যাওয়ার কথা আগে থেকেই ছিল এবং ফ্লাইটটাও তৈরি ছিল, রাগে কাউকে বলে যায়নি। গভীর রাতে বাড়ি ফিরল সৌহার্দ্য। দীর্ঘ সফরের ক্লান্তি শরীরে ভর করেছিল, তাই বাড়ি ফিরেই ঘুমের অতলে তলিয়ে গিয়েছিল সে। কিন্তু পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙল, তার চোখ দুটি যেন অস্থির হয়ে সারা বাড়িতে হৃদিকে খুঁজে বেড়াচ্ছিল।
কিন্তু পুরুষশালী ইগো তার সেই চিরাচরিত জেদ তাকে বাধা দিল কারো কাছে কিছু জিজ্ঞেস করতে। সারাদিন সে পুরো বাড়িতে হৃদির ছায়া খুঁজছে। খাওয়ার টেবিল থেকে শুরু করে বারান্দা প্রতিটি কোণে তার তীক্ষ্ণ নজর। হৃদির রুমে ও গিয়ে না পেয়ে ফিরে এসেছে। অপেক্ষায় বসে যেন কেউ ডাকলে সে তৎক্ষণাৎ সেখানে ছুটে যাবে, অথচ যার টানে সে আজ এতটা ব্যাকুল হয়ে ফিরেছে তাকে কোথাও দেখা গেল না। হৃদি যেন বাড়ির বাতাস থেকে মুছে গেছে। ড্রয়িং রুমে বসে অসহ্য 2 ঘন্টা কাটলো তার। বাড়ির কেউ যে নিজে থেকে তাকে কিছু বলবে সেই সৌজন্যও যেন আজ কারণেই। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গেল সৌহার্দের। রাগে গজগজ করতে করতে সে সোজা উঠে গেল শারহান চৌধুরীর রুমে। শারহান চৌধুরী তখন রকিং চেয়ারে বসে বই পড়ায় মগ্ন। ছেলের উপস্থিতিতে চশমার ফাঁক দিয়ে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। পরক্ষণেই কোনো হেলদোল ছাড়াই দৃষ্টি ফিরিয়ে নিলেন বইয়ের পাতায়। বাবার এমন শীতল আচরণে সৌহার্দের রাগ যেন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে কাপা গলায় সে প্রশ্ন করল, আমার বউ কোথায়? শারহান চৌধুরী শান্ত গলায় উত্তর দিলেন। তোমার বউ কোথায় সেটা আমার জানার কথা নয়। এই নির্লিপ্ত উত্তর যেন আগুনে ঘি ঢালল। সৌহার্দ্য কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি এগুলো সব ওকে দিয়ে করাচ্ছ তাই না? ওকে যা ইচ্ছে করতে বলো, আই ডোন্ট কেয়ার। ওকে ফিরিয়ে আনতে আমি আর শিকদার বাড়িতে যাব না। ওর যেখানে খুশি যতদিন ইচ্ছা থাকুক। কথাটা বলেই সে ঝড়ের বেগে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই পেছন থেকে শারহান চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ও ঢাকার বাইরে আছে। আর শোনো, তোমার জন্য একটা উপহার রেখে গেছে। তোমার ড্রয়ারে রাখা আছে, দেখে নিও। তোমার পছন্দ হবে আশা করি। কথাটা বলেই উনি পুনরায় বইয়ের পাতায় চোখ ডুবিয়ে দিলেন। সৌহার্দ্য বাবার দিকে এক মুহূর্ত বিরক্তির দৃষ্টিতে তাকিয়েই হনহন করে বেরিয়ে গেল। বাবার রুম থেকে বেরিয়ে সৌহার্দ্য আর কোনো দিকে তাকালো না। ঝড়ের বেগে নিজের রুমে ঢুকে সে সজোরে ড্রয়ারটা টান দিয়ে খুলল। ড্রয়ারের ভেতর রাখা একটি সাদা খাম তার চোখে পড়ল। ভ্রু কুঁচকে অদ্ভুত এক অস্বস্তি নিয়ে সে খামটা হাতে নিল। খামটা খোলার সময় তার আঙ্গুলগুলো সামান্য কাঁপছিল, কিন্তু ভেতরে চোখ পড়তেই তার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে উঠল তার, কপালের রগ ফুলে উঠল রাগে। খামের ভেতর থাকা ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। নিচের দিকে চোখ যেতেই দেখল সেখানে অত্যন্ত পরিপাটি আর গুটি গুটি অক্ষরে হৃদিতা খানে নেমে স্বাক্ষর জলজল করছে। নিজের অস্তিত্ব যেন এক নিমেষে ধূলিস্যৎ হয়ে গেল সৌহার্দ্যর। এতদিনের অভিমান, জেদ আর ইগো মুহূর্তের মধ্যে ঘৃণায় রূপ নিল। ডিভোর্স পেপারটা শক্ত করে মুচড়ে ধরে সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, ওকে ফাইন মিসেস হৃদিতা খান, অ্যাজ ইউর উইশ। আমার জীবন থেকে বিদায় নেওয়ার এতই যখন শখ, তবে তাই হোক। চট্টগ্রামের পাহাড়ি সকাল। জানালার পর্দা চুইয়ে ভোরের মৃদু আলো এসে পড়েছে হৃদির চোখের পাতায়। দূর পাহাড়ের ঝর্ণার অস্ফুট গুঞ্জনার পাখির কলকাকলিতে ভাঙল তার ঘুম। বালিশের পাশে রাখা ঘড়িটার দিকে তাকিয়ে দেখল সকাল 7টা। গত কয়েকটি দিন হৃদির জন্য ছিল দুঃস্বপ্নের মতো, তাই আজ ঘুম ভাঙার পরও বুকের ওপর যেন এক পাথর চাপা ভারী কষ্ট অনুভব করলো সে। এখানে আসার পর থেকে হৃদির সকালের নিয়ম হলো ছাদে যাওয়া। 8 তলার ছাদ থেকে ভোরের চট্টগ্রামকে অপূর্ব লাগে, আর ভোরের ঠান্ডা বাতাস যেন মুহূর্তেই মনের সব জমানো বিষাদ ধুয়ে মুছে দিতে চায়। আজও পা টিপে টিপে ছাদে গিয়ে হৃদি দাঁড়ালো, কিন্তু চারপাশটা ভালো করে চোখ বুলাতে গিয়েই থমকে গেল সে। পাশের ছাদে ব্যায়াম করছে সৌহার্দ্য। হৃদির মনে হলো সে ভুল দেখছে। চোখের পাতা কয়েকবার কচলে আবার তাকাতেই দেখলো সৌহার্দ্য ঠিক ওর দিকেই তাকিয়ে আছে, স্থির তীক্ষ্ণ দৃষ্টি। নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারল না সে। তৃতীয়বার তাকাতেই দেখলো সৌহার্দ্য ওর দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে মারল। হৃদি স্তব্ধ বিস্ময়ে বাকরুদ্ধ। তাকে সামলে নেওয়ার সুযোগটুকুও না দিয়ে সৌহার্দ্য চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে জিজ্ঞেস করলো, হবে নাকি সুইটহার্ট? হৃদির রাগে গাল লাল হয়ে উঠল। পরক্ষণেই ঝংকার দিয়ে উঠল সে, লজ্জা পুরুষ, পরনারীর দিকে এভাবে বাজে ইঙ্গিত করতে লজ্জা করছে না আপনার? সৌহার্দ্য হৃদির দিকে আদ্যপ্রান্ত একবার ভালো করে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, হুম, আপনাকে দেখে কেন যেন একদম নিজের আপন বউ বউ ফিল পাচ্ছি। আর আমার লজ্জা শরমের বালাই একটু কমে।
তা তো জানিনি ম্যাডাম। হৃদি কিছু বলতে যাবে তার আগেই সৌহার্দ্য চোখ টিপে দুষ্টু হাসিতে চোখ করলো। যাবেন রুম ডেটে? হৃদির গাল লজ্জায় আর রাগে উত্তপ্ত হয়ে উঠল। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে, দুবদাব পা ফেলে নিচে নেমে গেল। সৌহার্দ্য ভ্রুকুচকে তাকিয়ে রইল তার যাওয়ার পথে, বিড়বিড় করলো। স্টুপিড। আজ থেকে পানির বোতলটা খুলে সবে মুখে দিতে যাবে অমনি একরাশ ময়লা এসে পড়ল ঠিক তার মুখের ওপর। উৎকট গন্ধে চোখ মুখ খিচিয়ে নিল সে। রাগে অগ্নিশর্মা হয়ে সামনে তাকাতেই দেখল হৃদি হাতে একটা ময়লার ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে এক চিলতে বিজয়ী হাসি। সৌহার্দ্য কিছু বলবে সেই সুযোগটুকু না দিয়েই হৃদি দ্রুত ছাদ থেকে নিচে দৌড়ে পালালো। হৃদির চলে যাওয়ার দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে সৌহার্দ্য দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো। স্টুপিড মহিলা, শ্বশুর আর বউ মিলে আমার সঙ্গে যে নাটক করছো তার মাসুল তোমাকে দিতে হবে। তা যদি হাড়ে হাড়ে টের না পাইয়ে দিই তবে আমি সৌহার্দ্য চৌধুরী নই। রুমে পা রাখতে হৃদির কণ্ঠে খিলখিল হাসি ঝরে পড়ল। দুষ্টু চোখের ঝিলিক মেখে সে আদুরে গলায় বলল, অসভ্য পুরুষ, বউ মানবেন আবার নাটক করবে। যতদিন ভালোবেসে বউ বলে মেনে না নেবেন ততদিন বউ ছাড়া থাকবেন, অসভ্য ডাক্তার। ফ্ল্যাশব্যাক। হৃদি চট্টগ্রাম চলে আসার পর শারহান চৌধুরী অনেকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হৃদির এই কঠোর পরিবর্তনের নেপথ্যে কী কারণ থাকতে পারে তা বুঝতে না পেরে দিশেহারা শাহিদা চৌধুরী শেষমেশ সৌহার্দ্যের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। যখন সব চেষ্টা ব্যর্থ হয় তখন তিনি ফারিসকে সব খুলে বলেন। কী সমস্যার কারণে হৃদি এমন করছে এবং কেন এত বড় সিদ্ধান্ত নিচ্ছে শাহিদা চৌধুরীর একমাত্র ভরসা ফারিস, কারণ তিনিই জানতেন সৌহার্দ্য কোথায় আছে। ফারিস জানবে আর সৌহার্দ্যকে জানালে হয়তো জানা যাবে হৃদির এই পাগলামির কারণ কি। উনি ফারিসের কাছে সব খুলে বলার পর তার কণ্ঠে অস্ফুট আশঙ্কা আর ফুপির আর্তনাদ শুনে ফারিসের মনে এক গভীর সন্দেহের দানা বাঁধে। সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে সে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। হৃদি ততদিনে নতুন করে গুছিয়ে নিয়েছে নিজেকে। পরীক্ষার খুব বেশি সময় বাকি নেই বলে চট্টগ্রামে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিয়েছে। সেদিন ক্লাস শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার মুখেই ফারিসের মুখোমুখি হলো সে। ফারিস এক চিলতে সৌজন্যমূলক হাসি হেসে শান্ত গলায় বলল, তোমার সাথে কিছু কথা বলতে চাই। বড় ভাই হিসেবে আমাকে একটু সময় দেওয়া যাবে কি? হৃদির ইচ্ছে না থাকলেও ফারিসকে সে মানা করতে পারল না। মাথা নেড়ে সাই জানাতেই ফারিস তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে গিয়ে বসল। অনেকক্ষণ নীরব থেকে ফারিস বলল, আমাকে বলা যায় এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ? এটা কিন্তু বাচ্চাদের খেলা না রিধি। হৃদি কোনো প্রতি উত্তর না করে মোবাইলটা বের করে একটি ভিডিও ফারিসের সামনে ধরল। যদিও সে ভীষণ লজ্জা পাচ্ছিল, কিন্তু সে এখন নিরুপায়। একে একে সবাই কারণ জানতে চাচ্ছে, তাই কাউকে না কাউকে উত্তরটা তাকে দিতেই হতো। ভিডিওটা দেখে ফারিস মোটেও অবাক হলো না। সে খুব ভালো করেই জানতো এমন কিছু একটা হবে। শাহিদা চৌধুরীর কাছে যখন হৃদির অস্বাভাবিক আচরণের কথা শুনেছিল তখনই সে আইডিয়া করে নিয়েছিল সবটা। ফারিসের নীরবতা দেখে হৃদি বলল, ভাইয়া, আপনি এখনো বলবেন কেন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি? কোনো মেয়েকে জেনে শুনে একজন রেপিস্টের সাথে সংসার করবে? হৃদির মুখে রেপিস্ট শব্দটা শুনে ফারিস ভীষণ রেগে গেলেও নিজেকে শান্ত করে হৃদির দিকে তাকালো। ধীর স্থির গলায় বলল, এটা সত্যি না, চোখের দেখার বাইরেও অনেক কিছু আছে রিধি। তোমার কি মনে হয় সৌহার্দ্য এমন কিছু করতে পারে? হৃদি খানিক সময় রিভার্ব থেকে এক ব্যথাতুর হাসি দিয়ে বলল, তাহলে আপনি বলুন ভাইয়া, ভিডিওর লোকটা আপনার ভাই না? তাহলে আমি মেনে নিব। কিন্তু ফারিস কোনো রকম ভনিতা না করে গমগমে স্বরে বলল, সেটা সৌহার্দ্য। ফারিসের কথা কানে যেতেই হৃদি মলিন হেসে বলল, তাহলে কি বোঝাতে এসছেন? আমার আর কিছু শোনার নাই, যাই আমি। সে চলে যেতে নিলে ফারিস বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, এই জন্যই বলে মেয়ে মানুষ বোঝে কম, চিল্লায় বেশি। বলেই হৃদিকে বসতে বাধ্য করে একটি ফাইল তার দিকে এগিয়ে দিয়ে বলল, ডাক্তারি পড়ছ, এটা দেখলেই সবটা ক্লিয়ার হওয়ার কথা। আর তারপরেও আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমার বাবার ফ্রেশ ডিএনএ সাহাবির শিকদার ওরফে সাহাবির খানের কাছ থেকে জেনে নেবে। এখন এর পেছনের কারণটা আমি এখন তোমাকে খুলে বলতে পারবো না।
হৃদি অবাক হয়ে ফারিসের দিকে তাকিয়ে আছে। শাহবীর তার ভাই মানে? জন্ম থেকে জেনে আসছে সে তার ফুফাতো ভাই, তাহলে তার নিজের ভাই হয় কিভাবে? ফারিস হৃদির মনের কথা বুঝতে পারলো। তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলো, একদিন না একদিন তো সব জানবেই। সত্যি কখনো সারা জীবন গোপন থাকে না। ফারিস হৃদির দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা গল্প বলবো, তবে মনকে শক্ত করে শুনবে। কোনো রকম কান্নাকাটি করা যাবে না, ওকে? হৃদি মনের ভেতর হাজারো কৌতূহল নিয়ে মাথা নেড়ে সাই জানালো। অতীত খন্দকার পরিবারের কর্তা এহসান খন্দকারের 5 সন্তানের সংসারে সবার ছোট ছিল রামিসা খন্দকার। 18 টকবগে যৌবনের আলোয় উজ্জ্বল রামিসা ছিল এক কথায় রূপবতী, কিন্তু তার রূপের চেয়েও বড় ছিল তার মায়াবী মন। রামিসা তার বেশিরভাগ সময়টাই কাটাতো বড় বোন শাহিদা চৌধুরীর বাড়িতে। এই নেপথ্যে মূল কারণ ছিল ছোট্ট সৌহার্দ্য, শাহিদা চৌধুরীর একমাত্র সন্তান। রামিসাকে ছাড়া সৌহার্দ্য যেন কিছুই বুঝতো না, আর রামিসাও বাঘের চোখ হয়ে আগলে রাখত ভাগ্নেকে। শাহিদা চৌধুরী সচরাচর অসুস্থ থাকতেন বলে সৌহার্দ্যের দেখভালের পুরো দায়িত্ব একসময় রামিসার কাঁধেই এসে পড়ে। মেজ বোন রায়দা শেখের বিয়ের পর থেকে তো চৌধুরী বাড়িতেই ছিল তার অর্ধেক জীবন। এই সুবাদেই বোনের সাথে সব জায়গায় যাতায়াত ছিল তার, যার ধারাবাহিকতায় প্রায়ই ডাক পড়তো অভিজাত খান বাড়িতে। কিন্তু কে জানতো সেই জাঁকজমকপূর্ণ খানবাড়ি তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির কেন্দ্র হয়ে উঠবে। খান পরিবারের 2 ভাই ও 1 বোনের মধ্যে মেজ বোন আরমান খান। তৎকালীন মেয়র আরমানকে দেখলেই যে কোনো তরুণীর দৃষ্টি আটকে যাওয়ার কথা। তার ব্যক্তিত্বে ছিল এক প্রবল আকর্ষণ, কিন্তু সেই সুপুরুষ চেহারার আড়ালে লুকিয়ে ছিল এক অন্ধকার অমানুষ, যার চরিত্র ছিল কলুষিত, মন ছিল লম্পট। অবুঝ রামিসা সেই মায়াবী রূপের ফাঁদে পড়ে গেল। উঠতি বয়সের আবেগ আর সরলতা দিয়ে সে আরমান খানকে বিশ্বাস করতে শুরু করলো, কিন্তু সেই অন্ধ বিশ্বাসী যে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তা বোঝার আগেই করে ফেললো মারাত্মক একটি ভুল। সৌহার্দ্যের বয়স যখন 10-এর কোঠায়, তখন একদিন ঘটে যায় এক ভয়াবহ অঘটন। ফারিস আর সৌহার্দ্য ড্রয়িং রুমে বসেছিল। এমন সময় হঠাৎ রামিসা খন্দকারকে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দিল। ফারিস তখন অন্যমনস্ক থাকলেও ছোটবেলা থেকেই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সৌহার্দ্য ব্যাপারটা খেয়াল করলো। সে নিঃশব্দে খালার পিছু পিছু গিয়ে দরজার ফাঁক দিয়ে উকি দিল। যা দেখলো তাতে তার ছোট্ট শরীরটা শিউরে উঠল। রামিসা ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিলেন। সৌহার্দ্যের তীব্র চিৎকার আর আর্তনাদে পুরো খন্দকার বাড়ির মানুষ ছুটে এলো। তার মুখে, খালামণি গলায় কাপড় পেঁচাচ্ছে। এই কথাটা শোনার সাথে সাথে সবাই মিলে দরজা ভেঙে রামিসাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনলো। সেদিন অল্পের জন্য তিনি বেঁচে গেলেও তার মুখ থেকে সব কথা শোনার পর পুরো খন্দকার বাড়ি স্তব্ধ হয়ে যায়। এহসান খন্দকার রাগে অন্ধ হয়ে গেলেন। এদিকে চরম অসহায় অবস্থায় পড়লেন শারহান চৌধুরী। একদিকে বন্ধু, অন্যদিকে শ্বশুরবাড়ির লোক। তিনি এহসান খন্দকারকে অনুরোধ করলেন যেন বিষয়টা কথা বলে মিটিয়ে ফেলা হয়। মানুষ মাত্রই তো ভুল করে। শারহান চৌধুরীর ধারণা ছিল যেহেতু তারা একে অপরকে ভালোবাসত, তাই বসে কথা বলে বিয়ে দিয়ে দিলেই সব সমাধান হয়ে যাবে। এহসান খন্দকারও অনিচ্ছা সত্ত্বেও পারিবারিক সম্মানের কথা ভেবে রাজি হলেন, কিন্তু বিপত্তি ঘটল আরমান খানকে নিয়ে। সে সবকিছু সম্পূর্ণ অস্বীকার করে বসলো। মিথ্যা অপবাদ দিয়ে বসলো উল্টে রামিসা খন্দকারের নামে। আরমান খানের মুখোশ খসার সাথে সাথে বেরিয়ে এলো তার পৈশাচিক জীবনের আরও এক বীভৎস অধ্যায়। রামিসা খন্দকার যে তার জীবনের প্রথম শিকার ছিলেন না তা দ্রুতই স্পষ্ট হয়ে গেল। এই চরিত্রহীন পুরুষটি বহু নারীর জীবনের বিনিময়ে নিজের কামনার তৃপ্তি মিটিয়েছে। তার অন্যতম শিকার ছিল শাহবীরের মা মালিনা। মালিনা ও মালিহা খান ছিলেন শফিক সওদাগরের যমজ 2 মেয়ে। তাদের মা ছিলেন একজন রুশ নারী, যিনি 2 মেয়েকে জন্মের পর ফেলে চলে গিয়েছিলেন। মালিহা আর মালিনা দেখতে হুবহু একই রকম হলেও মালিনার মধ্যে ছিল এক স্বর্গীয় আভা। মায়ের মতো তার নীল চোখ আর বরফের মতো ধবধবে গায়ের রং। ঠিক এই রূপেরই পুরোটা পেয়েছে শাহবীর। শফিক সওদাগরের মৃত্যুর পর একা হয়ে যাওয়া বোন মালিনাকে মালিহা আর নিজের কাছে নিয়ে আসে, আর সেখানেই শুরু হয় আরমান খানের পৈশাচিক নজর। মালিনাকে নিজের প্রেমে পেলার অনেক চেষ্টা করে
ব্যর্থ হয়ে আরমান তার অন্ধকার কৌশল বেছে নেয়। কিছু নোংরা ছবির মাধ্যমে ব্ল্যাকমেল করে সে দিনের পর দিন মালিনার উপর অমানবিক নির্যাতন চালায়। বোনের সংসার আর নিজের ইজ্জতের ভয়ে মালিনা তিলে তিলে ধ্বংস হতে থাকেন তিনি। কিন্তু কয়েক মাস পর যখন সে বুঝতে পারে তার গর্ভে এক নতুন প্রাণের স্পন্দন, তখন সে বাঁচার শেষ আশা নিয়ে ছুটে যায় আরমানের কাছে। কিন্তু পাষণ্ড আরমান তাকে কেবল অস্বীকারই করলো না, বরং হুমকি দিল বাচ্চাটি নষ্ট করে ফেলার জন্য। সে সাবধান করে দিল এই কথা যদি জানাজানি হয় তবে মালিহার সংসার ভেঙে যাবে, আর সমাজের চোখে মুখ দেখানোর মতো অবস্থাও মালিনার থাকবে না। ভীতু মালিনা কেবল নিজের ইজ্জত নয়, বোনের সংসার আর নিজের ভেতর অস্তিত্বটাকে বাঁচাতে রাতের অন্ধকারে সব কিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। মালিহা খান আকরাম খান অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজই পেল না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যেদিন খানবাড়িতে আকরাম খানের বোন আরিফা খানের বিয়ের উৎসব চলছে, সেদিন 4-5 মাসের ফুটফুটে এক সন্তানকে কোলে নিয়ে মালিনা আবার ফিরে এলো খানবাড়িতে। গেটের সামনে দাঁড়িয়ে অনেক আকুতি মিনতি করেও ভেতরে ঢোকার অনুমতি পেল না সে। ফিরে যাওয়ার মুহূর্তে হঠাৎ তার দেখা হয়ে গেল আকরাম খানের সাথে। মালিনার কান্না ভেজা স্বীকারোক্তিতে আরমানের কুকীর্তি শুনে আকরাম খান স্তব্ধ হয়ে যায়। তিনি দ্রুত মালিনাকে স্টোররুমে নিয়ে আরমান খান ও তাদের বাবা এনায়েত খানকে ডেকে পাঠান। বাপের সামনে ভাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে আকরাম সত্য উদ্ঘাটন করতে চাইলে আরমান সব অস্বীকার করে। আকরাম খান ভাইয়ের গায়ের উপর হাত তুলতে গিয়েও বাবার জন্য থেমে যান আকরাম খান। কিন্তু পরিবার ও বোন আরিফার বিয়ের ভবিষ্যৎ এবং খানবাড়ির সম্মানের কথা ভেবে তিনি এক নিষ্ঠুর সিদ্ধান্ত নেন। তিনি মালিনাকে বলেন, বাচ্চাটাকে কোনো এতিমখানায় দিয়ে দাও, যত টাকা লাগে আমি দেব, বাচ্চাটার সব দায়িত্ব আমি নেব, এমনকি তোমাকে অন্য কোনো ভালো পরিবারেও বিয়ে দিয়ে দেব। মালিনা সেদিন কোনো প্রতি উত্তর করেনি, কেবল নিঃশব্দে কেঁদে নিজের সন্তানকে বুকে জড়িয়ে সে গেট দিয়ে বেরিয়ে গিয়েছিল খানবাড়ি থেকে। কারণ তার জানা ছিল তাদের টাকার আর ক্ষমতার কাছে সে কখনো পেরে উঠবে না। ঠিক 7-8 মাস পর এক হাসপাতালে মালিনার সাথে আকস্মিক দেখা হয় আরিফা খানের। একই বাড়িতে থাকাকালীন ভালো বন্ধু হয়ে যান তারা। পুরনো বন্ধুত্বের টানে আরিফা তার নিখোঁজ হওয়ার কারণ জানতে চাইলে মালিনা সব খুলে বলে। সব শোনার পর আরিফা নিজেকেই অপরাধী মনে করতে থাকেন। তার নতুন বিবাহিত জীবনের কথা আর পরিবারের সম্মান কথা চিন্তা করে বড় ভাই মালিনাকে এমন এক নিদারুণ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিলেন, ভেবেই নিজেকে আরও অপরাধী মনে হলো। মালিনার শরীরে তখন মরণ ব্যাধি ক্যান্সার। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আরিফার কাছে তিনি আকুতি জানালেন নিজের সন্তানকে আগলে রাখার। আরিফা খান সেদিন হাসি মুখেই শাহবীরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। নিজের পরিচয়ে বড় করে তুলেছে ভাইয়ের রক্তকে। ঠিক তার 10 বছর পর শাহিদা চৌধুরীর ছোট বোন রামিসার সাথেও ঘটে গেল একই ঘটনা। কিন্তু বিধাতার বিচার ছিল ভিন্ন। মালিনার উপর অন্যায় করে আরমান খান পার পেয়ে গেলেও রামিসার ক্ষেত্রে তাকে করুণ পরিণতি বরণ করতে হলো। এহসান খন্দকার ধর্ষণ মামলা করলেও ক্ষমতার দাপটে আরমান প্রথমে রেহাই পেয়ে যায়। কিন্তু নরপশুটি মুক্ত হওয়ার মাত্র 2 দিনের মাথায় রহস্যময় কোনো আততায়ীর গুলিতে শেষ হয়ে গেল তার পৈশাচিক জীবনের ইতি। আরমান খানের মৃত্যুর পর খন্দকার পরিবার অনেক চেষ্টা করেছিল রামিসার পেটের সন্তানটিকে নষ্ট করে ফেলার জন্য, কিন্তু বিধাতার লিখন অলঙ্ঘনীয়। যাকে তিনি এই পৃথিবীতে পাঠাতে চেয়েছেন তাকে সরানোর সাধ্য কার? চিকিৎসকরা সাফ জানিয়ে দিলেন গর্ভের সন্তানের বয়স 3 মাস পেরিয়ে গেছে। এই মুহূর্তে কোনো ধরনের হস্তক্ষেপ করলে রামিসার নিজের জীবনই বিপন্ন হতে পারে। অগত্যা ভয়ে খন্দকার বাড়ির কেউ আর সেই ঝুঁকি নেওয়ার সাহস পেল না। সবাই সিদ্ধান্ত নিল সন্তানটি জন্মানোর পর তাকে কোনো এতিমখানায় দিয়ে দেওয়া হবে। সেই সময় সৌহার্দের বয়স প্রায় 10 শেষের পথে। সে আর 10টা সাধারণ বাচ্চার মতো ছিল না, অনেক বড়দের মতো গভীর বোধশক্তি ছিল তার। খালামণির ওপর ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার পর থেকে সৌহার্দের মনের ভেতর এক অজানা আতঙ্ক বাসা বেঁধেছিল। তার সবসময় মনে হতো খালাকে একা ছেড়ে দিলেই বুঝি আবার সেই অন্ধকার নেমে আসবে। তাই 1 সেকেন্ডের জন্যেও সে রামিসার পাশ ছাড়ত না। একটি ছোট্ট শিশু হয়েও সে যেন খালার ছায়ার মতো আগলে রাখত। রামিসা প্রায়ই পেটের বাচ্চাটিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতেন। সেই মুহূর্তে সৌহার্দ্য তার ছোট্ট নরম হাতগুলো দিয়ে পরম মমতায় রামিসার পেটে হাত বুলিয়ে দিত। অদ্ভুত এক আত্মবিশ্বাসে এসে বলতো, খালামণি, তুমি বুচিটাকে নিয়ে একদম চিন্তা করো না, ওটা এখান থেকে বের হবে, আমি ওটাকে বিয়ে করে নেব।
সৌহার্দ্যের সেই নিষ্পাপ কথাগুলো শুনে রামিসার চোখের কোণে অশ্রু থাকলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠত। সেদিন ছিল রামিসা খন্দকারের ডেলিভারির দিন। লোকলজ্জার লোক জানাজানির ভয়ে খন্দকার পরিবারের কেউ হাসপাতালের ভিড় জমায়নি। সাথে ছিল কেবল মেজ বোন রায়দা শেখ আর ছোট্ট সৌহার্দ্যকে কোনোভাবেই হাসপাতাল থেকে দূরে রাখা সম্ভব ছিল না। সে তার খালামণিকে আগলে রাখার জেদ ধরে বসেছিল। দীর্ঘ যন্ত্রণার পর যখন রামিসা একটি কন্যা সন্তানের জন্ম দিল, প্রসবের ধকল শেষে যখন তাকে বেডে স্থানান্তর করে চিকিৎসক কিছু জরুরি ওষুধের ব্যবস্থাপত্র দিলেন, রায়দা শেখের হাতে তিনি সৌহার্দ্যকে রামিসার কাছে রেখে ওষুধের খোঁজে বের হলেন। কিন্তু হাসপাতালের সেই নির্জন কেবিনে হঠাৎই যেন নিয়তির কালো ছায়া নেমে এলো। রামিসা খন্দকারের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলো। বিছানার পাশে থাকা ছোট্ট শিশু হৃদির কান্নার রোল হাসপাতালের নীরবতাকে চিরে চিরে ফেলছিল। 11 বছরের বালক সৌহার্দ্য তখন দিশেহারা। খালামণির এমন ছটফটানি দেখে তার ছোট্ট বুকটা ভয়ে কেঁপে উঠছিল। একদিকে মুমূর্ষ খালামণি, অন্যদিকে হৃদির আর্তনাদ। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তবুও সেই চরম মুহূর্তেও সে মাথা ঠান্ডা রাখল। নিজের ভেতর এক অদ্ভুত সাহস সঞ্চয় করে সে হৃদিকে পরম আদরে নিজের বুকের সাথে চেপে ধরল। হৃদিকে শান্ত করার জন্য আদুরে গলায় গুনগুনিয়ে কি যেন বলে। এক দৌড়ে সে ছুটল চিকিৎসকের খোঁজে। কিন্তু বিধিবাম, যখন ডাক্তাররা কক্ষে এসে পৌঁছলেন ততক্ষণে সব শেষ। রামিসা খন্দকার পৃথিবীর সকল মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। অথচ কি নির্মম পরিহাস, ততক্ষণে ছোট্ট হৃদি সৌহার্দ্যের বুকের ওম আর উষ্ণতায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। সে জানেও না তার জন্ম লগ্নেই সে পৃথিবীর সবচেয়ে আপন মানুষটিকে চিরতরে হারিয়ে ফেলেছে। রামিসার মৃত্যুর মর্মান্তিক সংবাদ পেয়ে খন্দকার বাড়িতে যখন শোকের ছায়া নেমে এলো, তখন ছুটে এলো খন্দকার পরিবারের সবাই। সেই ভিড়ের মাঝে আকরাম খান এবং তার স্ত্রী মালিহা খানকেও দেখা গেল। রামিসার নিথর দেহের পাশে যখন একদিকের পরিবারের সবাই শোকাতুর, অন্যদিকের পরিবারের কর্তারা যখন ব্যস্ত বাচ্চাটিকে নিয়ে কি করা যায়, কাকে এই অবাঞ্ছিত শিশুর দায়িত্ব দেওয়া যায়, সেই বাকবিতণ্ডায় তখন এক কোণে ছোট্ট হৃদিকে বুকে আগলে বসেছিল সৌহার্দ্য। সবার উচ্চ কণ্ঠের আর্তনাদ আর তর্ক বিতর্ক যখন ঘর কাঁপিয়ে তুলছিল, তখন হৃদি নির্বিকার। সে সৌহার্দ্যের কোলের উপর শুয়েই পরম নিশ্চিন্তে তার দিকে তাকিয়ে ফিকফিক করে হেসে উঠল, যেন সে পৃথিবীর সমস্ত কঠিন বাস্তবতাকে তুচ্ছ করে তার এই পৃথিবীতে আসার আনন্দটুকু জানান দিচ্ছে। সবাইকে উপেক্ষা করে বাচ্চাটির এমন নির্মল হাসি দেখে সৌহার্দ্যের ছোট্ট মনে এক অদ্ভুত বিরক্তি আর অস্থিরতা খেলে গেল। সে ভ্রুকুচকে পরম আদুরে অথচ গম্ভীর কণ্ঠে হৃদির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল,